তো ওই অ্যাসিডটা কিন্তু স্টমাকে দেওয়া হয়েছে একটা ব্যারিয়ার হিসাবে, একটা প্রোটেকশন হিসাবে। সো যে একটা দেখা গেছে যারা প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাদের স্টমাকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাই, আমাদের একটু কেটে গেল আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আমরা একটু হাঁচি হলো আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এবং আরেকটা যেটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে আমরা ডোজটা কমপ্লিট করছি না। আসসালামু আলাইকুম। সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কামরুল ইসলাম খালিদ কাজ করছি সচেতনতা মানুষের প্রিভেনশন নিয়ে। আজকে আমরা কথা বলবো ডক্টর নাসিম মুসা স্যারের সাথে। ডক্টর নাসিম মুসা স্যার দীর্ঘ 21 বছর যাবৎ কিডনি এবং পাশাপাশি অ্যাওয়ারনেস প্রিভেনশন নিয়ে কাজ করে যাচ্ছেন। আজকে আমরা মেডিসিন সম্পর্কে জানবো। মেডিসিন আসলে আমাদের শরীরে কতটুকু ইফেক্টিভ এবং কতটুকু আসলে আমাদের ক্ষতি করে থাকেন সে বিষয় নিয়ে আসলে আমাদের এ সম্পর্কে জানবো। আজকে সর্বপ্রথমে আমি স্যারের পরিচয়টা জানবো। স্যার, আপনার পরিচয়টা একটু প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর নাসিম মুসা। আমি গত 20-21 বছর ধরে কিডনি এবং ডায়ালাইসিস রোগী নিয়ে কাজ করছি। তার সাথে সাথে গত 1 বছর ধরে আমি অ্যাওয়ারনেস এবং প্রিভেনশন নিয়ে কাজ করছি, এবং আমি চেষ্টা করছি যে অল্টারনেট ওয়েতে হলিস্টিক মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন এরকম বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করছি যাতে রুগীদের অনেক সুবিধা হয়। প্রধানত আমরা দেখি পেইন কিলার, গ্যাস্ট্রিক এবং ডায়াবেটিসের ঔষধ আমরা নিয়মিত খেয়ে থাকি। আমাদের যদি লাইফস্টাইল ঠিক করি তাহলে প্রিভেনশন করা যায়। আমরা এই ঔষধগুলো কতটুকু শরীরের জন্য কাজ করে এবং কতটুকু কিডনির জন্য ক্ষতি করে সেই বিষয়ে স্যারের কাছ থেকে আমরা বিস্তারিত জানব। স্যার। ধন্যবাদ খালেদ। আমি প্রথমে শুরু করব ডায়াবেটিসের ওষুধ নিয়ে। তো আমাদের দেশে দেখা যায় যে প্রচুর রোগী আছে যারা ডায়াবেটিসে ভুগছে, এবং অনেকে বছরের পর বছর তারা বিভিন্ন রকমের ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার জন্য। তো আমার উপদেশ হচ্ছে যে প্রথমে ডায়েট এবং এক্সারসাইজ, ইয়োগা এগুলো দিয়ে আমি চেষ্টা করব ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখার জন্য। যদি কোনো কারণে এইসব পন্থা অবলম্বন করার পরেও দেখা যায় যে আমার ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমি ইনসুলিনে চলে যাব। এটা কেন বলছি, যে কিছু সায়েন্টিফিক পেপারস এবং রিসার্চ করে দেখা গেছে যে ম্যাক্সিমাম এই ডায়াবেটিসের ওষুধগুলো আসলে ডাইরেক্টলি আমার কিডনিকে খারাপ করে, যার ফলে আমার ক্রিয়েটিন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমরা জানি যে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস এবং প্রেশার থাকে তাদের এমনি কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই জন্য আমি উপদেশ দিচ্ছি এবং অনুরোধ করছি যে আপনারা ডায়াবেটিসের ওষুধটা অ্যাভয়েড করবেন, তার বদলে অল্টারনেট যে ওয়েগুলো আছে সেগুলো চেষ্টা করবেন। এরপরে যেই ওষুধটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। আমাদের খাবার অভ্যাসের কোনো ঠিক নেই, আমরা অনেক উল্টাপাল্টাও খাই। বিশেষ করে যারা বাইরে চাকরি করি বা কাজ করি, আমরা রাস্তার ধারে বা অনেক সময় অনেক কিছু হাবিজাবি খেয়ে ফেলি। হ্যাঁ, তো বাসায় অনেক সময় আমরা অনেক তেল মশলাযুক্ত খাবার খাই, যা বা মাঝে মাঝে আমরা অনেক রাত করে খাই। তো এই সবগুলো কারণেই দেখা যায় যে আমাদের প্রচুর অ্যাসিডিটি তৈরি হয়। বাট আমরা যদি একটু সচেতন হই, আমি বলছি না যে সবার পক্ষেই বাসার খাবার খাওয়া সম্ভব। আপনি বাইরে খান, আপনি হেলদি খান, ঠিক আছে, আপনি বাইরে ভালো রান্না পাচ্ছেন না, আপনি ফল খান, আপনি শশা খান, আপনি সালাদ জাতীয় কিছু খান, ওগুলো আপনাকে অ্যাসিডিটি করবে না। আপনি তেল মশলা এগুলো কমিয়ে ফেলুন। আপনি রাতে সন্ধ্যার পরে 7টা 8টার পরে খুব বেশি একটা এমন কিছু খাবেন না যাতে আপনার অ্যাসিডিটিটা খুব একটা আর না হয়, ঠিক আছে। তারপরে কিছু ইয়োগা আছে যেগুলো অ্যাসিডিটি রক্ষা করতে খুব সাহায্য করে। লাস্টে আমি বলবো আদা একটা খুব ভালো জিনিস, এটা একদম ন্যাচারাল একটা জিনিস। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা একটু কাঁচা আদা চিবিয়ে দেখবেন, খুব দ্রুত অ্যাসিডিটিটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। সো আমরা এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা অনেকে জানি না, বা হয়তো আমরা খুব একটা ধারণা নেই আমাদের। সো আমরা যদি এই জিনিসগুলো ফলো করি তাহলে আমাদের আর অ্যাসিডিটি হবে না, বা আমাদের হুটহাট করে অ্যাসিডিটি ওষুধ খেতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যারা বছর পর বছর প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, আমরা মেইনলি গ্যাস্ট্রিক ওষুধটা কেন খাই, যাতে আমার স্টোমাকে যে অ্যাসিড তৈরি হয় সেটার পরিমাণটা যেন কমে যায়। তো ওই অ্যাসিডটা কিন্তু স্টোমাকে দেওয়া হয়েছে একটা ব্যারিয়ার হিসাবে, একটা প্রোটেকশন হিসাবে। সো যে একটা দেখা গেছে যারা প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খায়
তাদের স্টমাকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো আমরা এখন থেকে চেষ্টা করব গ্যাস্ট্রিকের ওষুধ যত কম খাওয়া যায়। 3 নম্বরে আমি বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে। আমরা যেটা করি, আমরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাই। আমাদের একটু কেটে গেল আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আমরা একটু হাঁচি হলো আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একটু কাশি হলো আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একটু জ্বর হলো আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এবং আরেকটা যেটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে আমরা ডোজটা কমপ্লিট করছি না। 7 দিনে ডোজ দিল ডক্টর, আমরা 3-4 দিনে অ্যান্টিবায়োটিক খেলাম, সুস্থ হয়ে গেলাম, আমরা বাকিটুকু আর কমপ্লিট করলাম না ডোজ। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ডাক্তাররা কিন্তু এমনি ডোজটা দেয়নি। ওই ডোজটা দিয়েছে যে একটা সার্টেন পিরিয়ডে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করতে হবে, কারণ ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে বিভিন্ন ব্যাকটেরিয়ার এগেনস্টে। সো ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমাকে ওই কদিন অবশ্যই ওই অ্যান্টিবায়োটিকটা খেতে হবে। আর আমি সাধারণত বলবো যে ন্যাচারালি কিছু অ্যান্টিবায়োটিক আছে, সো আমরা যদি সেগুলো খাই তাহলে আমাদের আর এই অ্যান্টিবায়োটিকগুলো খেতে হবে না। আর অনেকে আমরা জানি বা অনেকে জানি না যে আমাদের ইন্টেস্টাইনে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু গুড ব্যাকটেরিয়া আছে, কিছু ব্যাড ব্যাকটেরিয়া আছে। এই গুড আর ব্যাড ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমার ইন্টেস্টাইনকে একটা ব্যালেন্স তৈরি করে, মানে একটা এনভায়রনমেন্ট, একটা ব্যালেন্সড এনভায়রনমেন্ট তৈরি করতে সাহায্য করে। তো যারা ওই উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক অনেক দিন ধরে খায় তাদের দেখা যায় যে গুড ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়াগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি যে আমাদের অনেকের ডায়রিয়া থাকে, কথায় কথায় আমাদের কষা মানে কনস্টিপেশন থাকে, একটু উল্টাপাল্টা খেলে আমাদের পেটে ব্যথা করে, বাথরুমের সমস্যা হয়। এবং আমাদের ইন্টেস্টাইন থেকেই কিন্তু আমাদের নিউট্রিয়েন্টস মানে যে খাবারে ভালো দিকগুলো আছে সেগুলো কোষে পৌঁছায়। সো আমার ইন্টেস্টাইনটা যদি সুস্থ না থাকে, ঠিক মতো কাজ না করে, তাহলে প্রপার নিউট্রিশনটা কিন্তু আমার কোষগুলোতে যাবে না, আর আমার কোষগুলো তাহলে ঠিক মতো কাজ করতে পারবে না বা সুস্থ থাকবে না। সো তাহলে দেখলেন তো অ্যান্টিবায়োটিকের কত সাইড ইফেক্টস এবং কত খারাপ দিক আছে। আমরা যে সকল ওষুধগুলো কথা বলেছি এর ভিতরে সবচেয়ে একটা ভয়ঙ্কর আমাদের মানে আমরা সচরাচর সবাই জানি পেইন কিলার। পেইন কিলার জিনিসটা আমাদের কিডনিকে খুব বেশি ক্ষতি করে। পেইন কিলারটা আসলে কতটা ভয়ঙ্কর আমাদের জীবনের জন্য? আমাদের জন্য পেইন কিলারটা আসলে খুবই ভয়ঙ্কর, কারণ পেইন কিলার যে অনেক বছর ধরে খাচ্ছে, আমাদের কিডনিতে একটা জায়গা আছে যেটাকে আমরা ইনস্টিটিয়াম বলি, ইনস্টিটিয়াল বলি, হ্যাঁ, রিনাল ইনস্টিটিয়াল। তো যখন একটা রুগী অনেকদিন ধরে পেইন কিলার খায় তার একটা কন্ডিশন তৈরি হয় যেটাকে বলে ইন্টেস্টিশিয়াল নেফ্রাইটিস, মানে ইনস্টিটিয়ামগুলো মধ্যে একটা ইনফেকশন। এবং সেটা যদি অনেক বেশি বেড়ে যায় আলটিমেটলি ক্রিয়েটিন বেড়ে যায় এবং রোগীকে ডায়ালিসিস পর্যায়েও চলে যেতে হতে পারে। তো সেই জন্য পেইন কিলার আসলে যত কম খাওয়া যায়। যদি খুব বেশি পেইন কিলারের দরকার হয় আমি সাজেস্ট করবো আপনারা প্যারাসিটামল জাতীয় শুধু পেইন কিলার খাবেন, বাট স্ট্রং পেইন কিলারগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এখন আপনার হয়তো কোনো কারণে প্রচন্ড ব্যথা বা শারীরিক সমস্যা হচ্ছে, অল্টারনেট অনেক কিছু আছে, বিভিন্ন রকম জেল আছে, ক্রিম আছে, আপনি সেগুলা অ্যাপ্লাই করতে পারেন ব্যথার জায়গায়। আপনি বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি আছে, আপনি সেগুলো করতে পারেন। আপনি বিভিন্ন রকম হার্বাল ওষুধ আছে যেগুলা আপনার পেইন কিলার হিসেবে খুব ভালো কাজ করে। আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, দাঁতে ব্যথার জন্য আমরা খুব স্ট্রং পেইন কিলার খাই, অথচ আমরা ওই স্ট্রং পেইন কিলারটা না খেয়ে যদি কিছু লবঙ্গ মুখে দিয়ে রাখি, লবঙ্গ কিন্তু এক ধরনের অ্যানেস্থেসিয়া হিসেবে কাজ করে। সো আপনি কিন্তু একটা হার্বাল জিনিস দিচ্ছেন, একটা ন্যাচারাল জিনিস দিচ্ছেন, আপনারা আলটিমেটলি পেইন কিলারটা খেতে হচ্ছে না। সো এরকম বিভিন্ন রকম উপায়ে বিভিন্ন পন্থায় আমরা কিন্তু পেইন কিলারকে অ্যাভয়েড করতে পারি। আমরা যেটা করি যে আমরা খুব সহজে সস্তায় খুব তাড়াতাড়ি একটা রিলিফ চাই, তো সেজন্য আমরা কি করি ওষুধের দোকানে গিয়ে বলি ভাই একটা স্ট্রং পেইন কিলার দেন, 2-3টে স্ট্রং পেইন কিলার কিনে ফেলি, কিনে আমরা পটাপট খেয়ে ফেলি। কিন্তু আমরা বুঝি না যে আলটিমেটলি এটা আমাদের শরীরে যে কতখানি ক্ষতি করছে। সো আমি আশা করব নেক্সট টাইম আপনারা এরকম করে আর উল্টাপাল্টা পেইন কিলার খাবেন না, আপনারা অল্টারনেট কোনো উপায় বের করার চেষ্টা করবেন বা আমার কথা মতো ওই উপায়গুলো পন্থাগুলো অবলম্বন করার চেষ্টা করবেন।